বিলগুলিকে কংগ্রেসম্যানরা ছিঁড়ে ফেলে দিয়েছে। অ্যাঙ্গার এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে ইসরায়েলের ব্যাপারে যে তারা ইসরায়েলকে এই যুদ্ধের জন্য কোনো ফান্ডিং দিতে রাজি না। কংগ্রেস ট্রাম্পের হাত থেকে চলে যাচ্ছে এবং সিনেটও তার হাত থেকে চলে যাবে, এবং এই দুটো যদি চলে যায় এবং এই যুদ্ধের যদি কোনো আউটকাম না আসে, ট্রাম্প যদি এখান থেকে সরে আসার কোনো উপায় খুঁজে না পায়, তাহলে এই 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 ইলেকশনে, নভেম্বরের ইলেকশনে কিন্তু রিপাবলিকানরা সবকিছুই হারাবে, নিয়ন্ত্রণ হারাবে, এবং এই যে ট্রাম্পের আগামী 2 বছর হবে লেম ডাক প্রেসিডেন্ট যেটাকে বলে। লেটেস্ট সিচুয়েশনটা হলো আজকে পর্যন্ত স্ট্রেইট অফ হরমুজ যেটা, এটা হলো একটা ইমিডিয়েট ফ্ল্যাশ পয়েন্ট, অর্থাৎ এটাই হলো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই পুরো কনফ্লিক্টের। এটার বন্ধ এবং খোলা এই দুটা ব্যাপারে। তো ইরানের যে পজিশন ছিল সেই পজিশন অনুযায়ী ইরান কিন্তু হরমুজকে খুলে দিয়েছিল, এবং খুলে দেওয়ার পরে কিছু জাহাজ চলাচল করেছে। চলাচল করার পরে হঠাৎ করে তারা আবার 18 তারিখ মানে আজকে থেকে তারা এটার উপর রেস্ট্রিকশন ইম্পোজ করেছে। তার প্রধান কারণ হলো ইউএস নেভাল ব্লকেড, যেটা যারা নাকি ইরানের বন্দরে যে সমস্ত জাহাজ আসছে তাদেরকে তারা আটকে দিচ্ছে, এটাই হলো তাদের প্রধান কারণ। এবং ইরানি গানবোট কিছু তাদের নির্দেশ, তারা যখন এটাকে রেস্ট্রিকশন ইম্পোজ করলো, করার পরে ইন্ডিয়ান ফ্ল্যাগ শিপ উপরে তারা ফায়ার করেছে এবং তাদেরকে মানা করেছিল, যেহেতু এটা আবার বন্ধ হয়েছে এবং আইআরজিসির অনুমোদন ছাড়া আবার এটা তারা জাহাজ চলাচল করতে পারবে না, এমন অবস্থায় তাদেরকে ফায়ার করতে হয়েছে। হেডফোনটাকে খুলে কথা বলা যায়? হেডফোনটাকে ডিসকানেক্ট করে সরাসরি যখন বলতেন আগে ওটি খুব ভালো ছিল ছিল বা অন্য ইয়েতে। হ্যাঁ, এটাতে আমার কাছে মনে হচ্ছে খুব বেশি লাউড শোনা যাচ্ছে না একটু। আচ্ছা ঠিক আছে, আমি ডিসকানেক্ট করে দিচ্ছি এটা। এখন কেমন শোনে? জি, একটু ডিসকানেক্ট করে দিন। জি, না শুনতে পাচ্ছি না আপনাকে এখন একদম। আপনার মাইক্রোফোনটাকে একটু কানেক্ট। তো এটা তো আবার অনেক কমে গেল, শুনতে পাচ্ছেন? আপনার ওখানকার মাইক্রোফোন সেটিং এ হয়তো মাইক্রোফোনটা একটু বাড়িয়ে দিতে হবে, মাইকের ভলিউমটা একটু বাড়িয়ে। আমি একটু বের হয়ে যে তারপর আবার আমি শুনতে পাচ্ছি না, আপনি তো শুনতে পাচ্ছেন। ঠিক আছে, ওকে ওকে, গো অ্যাহেড। ঠিক আছে, গো অ্যাহেড। ঠিক আছে ঠিক আছে। উনি আবারও ঢুকছেন। প্রিয় দর্শক, দুঃখিত সাময়িক অসুবিধার জন্য। আমরা আরেকটু লাউডলি শুনবার চেষ্টা করছি, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা। আগামীকাল কি হতে যাচ্ছে ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি চলছে। আপনারা জানেন যে কালকে ইতিমধ্যে, যদিও আরেকটি খবর, মোস্ট ইম্পর্টেন্ট পার্সন এই এনভয়ের মধ্যে যিনি থাকার কথা ছিলেন, যারা জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট, তিনি নিরাপত্তার অজুহাত দেখে তিনি আসছেন না। এখন এখানেও একটা বড় ধরনের চাল কি রয়েছে কিনা, যে তার সেই পর্যায়ে যখন নেতা না আসে তখন আসলে কাদের সাথে কথাগুলো চূড়ান্ত অবস্থানে পৌঁছবে, এই নিয়েও একটি গ্যাপ রয়ে যায়। জি জনাব ব্রিগেডিয়ার জিয়াউল হাসান, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আই ক্যান স্টার্ট ফ্রম ওয়্যার আই লেফট। প্লিজ আচ্ছা, প্লিজ। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তৃতীয় পয়েন্টটা ছিল যে ট্রাফিক হল্ট করে যাওয়ার পরে আবার গ্লোবাল ওয়েল সাপ্লাইয়ের যে ইস্যুটা ছিল, এটা আবার একটা চরম আকার ধারণ করে, এবং ইরান কিন্তু তাদের কোনো শিপ এখান দিয়ে তারা চলাচল করতে নিষেধ করেছে। ইরানিয়ান অফিসিয়ালদের কথা হচ্ছে যে এই যে ব্লকেড, ইউএস যে ব্লকেডটা দিয়েছে, এটা হলো তাদের যে যুদ্ধবিরতি হয়েছিল, যুদ্ধবিরতির বল খেলা, বিশেষ করে তাদের স্পিকার এবং চিফ নেগোসিয়েটর মিস্টার বাগের খালিবাফ, উনি এই কথাটা বলেছেন। ইউএস এর পজিশন হচ্ছে তারা ব্লকেট তারা এখানে রেখে দিতে চায়, এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে যে তারা এই ব্লকেট রাখা অবস্থায় তাদের ডেলিগেশনকে পাঠাবে 20 এপ্রিল। উইটকফ এবং সেই আগেরই দল, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং উইটকফ, সাথে জ্যারেড কুশনার থাকবে। আর ট্রাম্প সে আবার উল্টো দোষারোপ করেছে যে ইরান তাদের সিজফায়ার ভায়োলেশন করেছে, এবং ইরান যদি এভাবে চলতে থাকে তাহলে তাদের আবারও সে আগের যে হুমকি, ইরানিয়ান পাওয়ার প্ল্যান্টকে ধ্বংস করবে, ব্রিজগুলি ধ্বংস করবে ইত্যাদি। তো এরকম একটা অবস্থায় ইরান যেটা বলেছে সেটা হচ্ছে যে তারা কোনো টেম্পোরারি হল্ট চায় না, তারা চায় একটা দীর্ঘস্থায়ী চুক্তি, যেটার মাধ্যমে তারা যে সমস্ত গ্যারান্টি ক্লজগুলি দিয়েছিল সেগুলি তারা নিশ্চয়তা চায়। এখন কথা হলো যে এই যে একটা ডেডলক বা এখানে একটা অচল অবস্থা, এটার
মানে প্রসপেক্টটা কি, এটা ভবিষ্যতে কি হতে যাচ্ছে বা কি হতে পারে। তো এখানে যে ব্যাপারটা আসছে সেটা হলো যে লেবাননের উপরে যে যুদ্ধবিরতি হয়েছে এবং লেবাননের যুদ্ধবিরতিতে চেষ্টা করছে যে ইরানের হস্তক্ষেপ ছাড়াই তারা লেবাননের সাথে নেতানিয়াহু একটা আলোচনা শুরু করতে চায় এবং তারা বলছে যে 44 বছর পরে লেবাননের প্রেসিডেন্টের সাথে ইসরায়েলের সর্বোচ্চ পর্যায়ে একটা বৈঠক হবে এবং সেখানে তারা হিজবুল্লাহর এলিমিনেশন চাচ্ছে। এই ক্ষেত্রে হিজবুল্লাহ খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে তারা তাদের যে দাবি অথবা তাদের যে অবস্থান লেবাননে, এটা তাদের জন্মগত অবস্থান এবং এই অবস্থান থেকে তাদের কোনো পরিবর্তন হয় এবং তারা ইসরায়েলকে কোন রকম ইসরায়েলের দখলদারিত্ব তারা মেনে নিতে রাজি নয়। এই হলো বর্তমান পরিস্থিতি। তো এটার যেটা আমি বুঝি, যেটা উদ্দেশ্য হলো সেটা হচ্ছে যে এই যে যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতিতে কিন্তু পুরোপুরি যুদ্ধবিরতি হয়নি, এখনো কিন্তু কিছু কিছু গোলাগুলি চলছে এবং এরই মধ্যেই কিন্তু এই দ্বিতীয় দফার আলোচনা শুরু হতে যাচ্ছে। ইরানের যে অরিজিনাল যে কৌশল সেটা হলো ফরওয়ার্ড ডিফেন্স, যেটাকে আমরা বলছি যে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের যে 3টা অংশ, তার একটা অংশ ছিল ইরানের ফরওয়ার্ড ডিফেন্স। ফরওয়ার্ড ডিফেন্সটা কি? অর্থাৎ ইরানের যে নিজের প্রতিরক্ষার মানে ডেপথটা বা গভীরতাটা বা আকারটা, ইরান যতটুকু দেশ তার থেকে অনেক বড় আকারের ইনফ্লুয়েন্স তারা করতে পারে এই 3টা ফরওয়ার্ড ডিফেন্সিভ মেজার্স বলে। একটা হচ্ছে হামাস, একটা হলো হুতি, আর একটা হচ্ছে হিজবুল্লাহর উপরে, এবং সেই সাথে শিয়া মিলিশিয়াদের ব্যাপার আছে। এবং আপনি হয়তো খেয়াল করে দেখবেন গতকালকে কিন্তু আমি দেখেছি সেটা হচ্ছে যে যে আমেরিকার যে অবস্থানগুলি ছিল সিরিয়াতে, সেগুলি কিন্তু সিরিয়ান বাহিনী কিন্তু তারা গ্রহণ করতে যাচ্ছে এবং তারা অলরেডি টেক ওভার করেছে। যেমন আমেরিকান যে ট্রুপস ছিল সেগুলি কিন্তু তারা ওখান থেকে উইথড্র করছে। তো এটা বোঝা যাচ্ছে যেটা সেটা হচ্ছে আমেরিকান ট্রুপসগুলি ওভার মানে তারা বেশি চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাদেরকে তারা নিয়ে এসে তাদের হয়তো তাদের আই মিন অফেন্সিভ ক্যাপাবিলিটিটা বা যে আক্রমণাত্মক যে ভাবটা বা আক্রমণাত্মক বা আক্রমণের যে শক্তি সেটাকে একটু বাড়ানোর জন্য হয়তো তারা সবাইকে একত্র করছে। এই এই সিনারিওতে কিন্তু এই সোমবারের আলোচনা শুরু হতে যাচ্ছে। এখন এটার ফলাফল কি হবে, আমি আমি কয়েকজনের অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্ট ফলো করি। যেমন একজন আছেন সুজান ব্রাউন, একজন আছেন হলো, এনারা সবাই কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক, বিভিন্ন রকম আমেরিকার বিভিন্ন বড় বড় যারা সামরিক কৌশল বা আন্তর্জাতিক কৌশল নিয়ে আলোচনা করেন, তাদের আমি পেজগুলি সাধারণত ফলো করি এবং তাদের যে ফিডব্যাক, তারা কিন্তু প্রত্যেকেই, আমি বলবো যতজনের সাথে যতজনের আমি কথা বলেছি, এরা কিন্তু চেষ্টা করে মোটামুটি একটা মধ্যপন্থা ফলো করতে। তারা এক্সট্রিমিস্ট না, তারা ইহুদিপন্থী না বা জায়নিস্টদের সমর্থক না, নিজেরা হয়তো বা ধর্মগতভাবে তা হতে পারে, যদিও এটার ব্যাকগ্রাউন্ড আমি ওরকম রিসার্চ করি নাই। তবে 4জন মানুষ পার্টিকুলারলি, সবচেয়ে শেষে যেটা সেটা হচ্ছে যে অ্যাডভোকেট ব্রিটনেট, যিনি এক সময় ছিল জায়নিস্ট বাট নাও হি ইজ এ জুডাইজম তাই ফলো করে এবং সে মনে করে সে কিন্তু রিসেন্টলি সে মানে জায়নিস্টদের যে ভিউ, গ্রেটার ইসরায়েলের যে ভিউ, এই ভিউ থেকে কিন্তু সরে আসছে। দীর্ঘদিন সে নেতানিয়াহুর সমর্থক ছিল এবং সব শেষে সে যেটা বলেছে সেটা হচ্ছে যে আমি মানে তার কথা অনুযায়ী আমি ইসরায়েলে আমি কোনো শান্তির মানে সম্ভাবনা দেখি না যতক্ষণ পর্যন্ত ইসরায়েল তার এই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন ত্যাগ না করবে। এবং প্যালেস্টিনিয়ানরা ইসরায়েলের তাদের হলো এটা জন্মগত অধিকার, তাদের তাদের ভূমি, এবং এই ভূমির অধিকার যদি তাদেরকে না দেওয়া হয় তাহলে এই সমস্যা কোনোদিনও ঠিক হবে না। এবং এটা একমাত্র সমাধান হচ্ছে ইসরায়েলে যে প্যালেস্টিনিয়ানদের যে স্টেট, সেই স্টেটকে মেনে নেওয়া। কিন্তু নেতানিয়াহুর ডিক্লারেশন হলো সে প্যালেস্টাইন নামে কোনো দেশ তার ইসরায়েলের ভূখণ্ডের ভিতরে দেখতে চায় না। তো এরকম একটা এক্সট্রিম পজিশন থেকে আমি মনে করি যে এই কোনো শান্তি, স্থায়ী শান্তির সম্ভাবনা খুব কম। হয়তোবা এই এক্সটেনশনটা, এই যে হরমুজের যে অচল অবস্থা, অর্থাৎ যে আপনার হচ্ছে যে যেটা ব্লকেড, এই ব্লকেডটার ব্যাপারে হয়তোবা কিছুটা ছাড় হতে পারে। এবং সেই সাথে যেটা হতে পারে সেটা হলো এই যেন কূটনৈতিক যে কর্মকাণ্ড বা কূটনৈতিক যে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে ইজিপ্টের পক্ষে, তারপরে টার্কির পক্ষ থেকে, পাকিস্তানের পক্ষ থেকে, এবং আমি বলবো ইউরোপ,
এখানে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে ইরানের এই যে যে নেগোশিয়েটিং টিম তারা সাথে সাথে নেগোশিয়েট, এদের উপরে তাদের কোনো রকম বিশ্বাস নাই। কারণ এই দুইজনই এই বারবার তাদের বিশ্বাস ভঙ্গ করেছে, এবং সেইখান থেকে ইরানিয়ানরা তাদের কোনো কমিটমেন্টকে তারা ধরে নিতে পারে না যে তারা একটা ঠিক কমিটমেন্ট করবে এবং যেটা যুক্তরাষ্ট্র সরকার মেনে চলবে বা যুক্তরাষ্ট্রের যে লিডারশিপ তারা মেনে চলবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে গতকালকে যে সিনেটে এবং যে মানে এটা হলো যে যে বিলটা উপস্থাপন করা হয়েছিল যে ইসরায়েলকে সাহায্যের ব্যাপারে, ওই বিলগুলিকে কংগ্রেসম্যানরা ছিঁড়ে ফেলে দিয়েছে। অ্যাঙ্গার এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে ইসরায়েলের ব্যাপারে যে তারা ইসরায়েলকে এই যুদ্ধের জন্য কোনো ফান্ডিং দিতে রাজি না। এবং এর আগের দিন কিন্তু বার্নি স্যান্ডার্স উনি কিন্তু তার সিনেটে কিন্তু তা খুব স্পষ্ট করে বলেছে, এবং ওখানে কয়েকজন খুব ইনফ্লুয়েন্সিয়াল সিনেটর তারা খুব শক্তভাবে জোরালোভাবে তুলে ধরেছে যে ইউএস জনগণের ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে আমরা জেনোসাইড করছি, এবং এই জেনোসাইডের দায় পুরোটা আমেরিকার জনগণের উপর পড়বে। এটা একটা নৈতিক অবস্থান থেকে সে এটাকে মানতে পারে না, এবং ইউএস এর জনগণকে সে আহ্বান করেছে যার যার এলাকায় সমস্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ যেন তাদের বার্তা পৌঁছে দেয় যে এই যুদ্ধে যে টাকা আমরা দেই ইসরায়েলকে, ট্যাক্স পেয়ারদের মানি, সেই ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে আমরা পৃথিবীতে হত্যাযজ্ঞ চালাচ্ছি এবং এটার দায়ভার আমরা নিতে পারি না। এবং এই জিনিসটা কিন্তু কংগ্রেসে সাংঘাতিকভাবে ইনফ্লুয়েন্স করেছে, এবং গতকালকে একটা মানে চরম অবস্থা গেছে। এবং লাস্ট রেজাল্টটা আমি ফলো করিনি, তবে এটাই হলো আমেরিকার ইন্টারনাল পলিটিক্স এতটাই এখন আমি বলবো মানে হিটেড যে ট্রাম্পের তারা স্পষ্ট ধরে নিয়েছে যে কংগ্রেস ট্রাম্পের হাত থেকে চলে যাচ্ছে এবং সিনেটও তার হাত থেকে চলে যাবে। এবং এই দুটো যদি চলে যায় এবং এই যুদ্ধের যদি কোনো আউটকাম না আসে, ট্রাম্প যদি এখান থেকে সরে আসার কোনো উপায় খুঁজে না পায়, তাহলে এই 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 ইলেকশনে, নভেম্বরের ইলেকশনে কিন্তু রিপাবলিকানরা সবকিছুই হারাবে, নিয়ন্ত্রণ হারাবে। এবং এই যে ট্রাম্পের আগামী 2 বছর হবে লেম ডাক প্রেসিডেন্ট যেটাকে বলে। যখন আপনি যেমন ওবামার অবস্থা এরকম হয়েছিল 2008 সালের, যে উনি 2012-তে যখন নির্বাচন করে ফেরত আসলো, তারপরে যখন লাস্ট 2 ইয়ার্সে কিন্তু ওবামা কিছু না কোনো কাউকে সে অ্যাপয়েন্ট করতে পারছেন, বিকজ কোথাও সে তার বিলকে সে সমর্থন নিতে পারছেন না, কংগ্রেস না আপনার সিনেট। তো এই অবস্থার প্রেক্ষিতে আমি বলবো যে ট্রাম্প হয়তো কিছুটা নমনীয় হতে পারে, কিন্তু সেই নমনীয়টা এমন পর্যায়ে পৌঁছাবে না যে যেটার কারণে ইরান এই পিস ডিলটা অ্যাকসেপ্ট করবে। কিন্তু ইরান যদি পিস ডিল অ্যাকসেপ্ট না করে, এখন যেটা শোনা যাচ্ছে বা যেটা কয়েকদিন আগে আমি শুনলাম যে ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার তারা একত্রে বলেছে 40টা দেশ মিলে তারা একটা নিরাপত্তা একটা গোষ্ঠী তৈরি করছে, এবং তারা এই হরমুজ কে জাহাজ চলাচলের ব্যাপারে একটা সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে। তো সেই দিনই কিন্তু ইরান ঘোষণা করেছিল যে তারা হরমুজ প্রণালী খুলে দিয়েছে। তবে আমার মনে হয় না যে ইউরোপ এতটা সাহসী হবে যে এসে তারা ইরানের সঙ্গে কোনো যুদ্ধের পরিস্থিতির মুখোমুখি হবে। এটা আমি যেটা ফিল করি সেটা হলো ইউরোপ অলরেডি ব্যাক স্টেজ দিয়ে ইরানের সাথে যোগাযোগ করা শুরু করেছে। তারা শুধু একটা জিনিস চায়, সেটা হচ্ছে যে তাদের উপরে যেন টোলটা না দেওয়া হয়। এইটা যদি তারা করতে পারে তাহলে আমার মনে হয় এইটা যদি ইরান যদি এইটাকে ছাড়টা দেয় ইউরোপকে, তাহলে সে আমি মনে করব যে সে ইউরোপের পপুলেশন, ইউরোপের জনগণের সে সাপোর্ট পাবে, সমস্ত গভর্নমেন্টগুলির সাপোর্ট পাবে, এবং সেই সাথে ইরান কিন্তু আরো এক ধাপ ট্রাম্পের উপরে চাপ প্রয়োগ করার জন্য এগিয়ে যেতে পারবে। এবং সেই ক্ষেত্রে তারা যে সমস্ত কথা বলেছে ওই নিউক্লিয়ারের বিষয় টিষয়গুলো হয়তোবা ফর দি টাইম বিং হয়তো সিজড হইতে পারে, এর থেকে বেশি আগাবে না। ইরানের যে সর্বশেষ পরিস্থিতি ছিল সেটা হলো তারা 5 বছর, ট্রাম্প বলেছিল 20 বছরের জন্য এটাকে সাসপেন্ড করতে হবে, ইরান বলেছে আমি 5 বছর পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু তারপরেও তারা বলেছে যে এটা আমাদের দেশের জনগণ যদি মানে তাহলে এটা। কিন্তু তারা কোনোভাবেই মানে ইউরেনিয়ামকে তারা ইউরোপের হাতে বা কারো হাতে তারা তুলে দিবে না। অ্যাটমিক ডাস্ট গুলো যে দেশের মাটি তুলে দেওয়া সম্ভব। জি, আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। যে অ্যাটমিক ডাস্ট গুলোকে যে হস্তান্তরের বিষয়টি, সেখানে কতটুকু রাজি হবে মনে করেন? আর দ্বিতীয়ত আগামীকাল আসলে কি চূড়ান্ত কোনো পজিটিভ খবর আমরা পেতে পারি? আমি কোনো চুক্তি দেখি না। আমি যেটা দেখি সেটা হলো বড় জোর সবচেয়ে বেশি যেটা হতে পারে সেটা হলো এক্সটেনশন অফ সিজফায়ার, এটা হতে পারে, টেনশন অফ সিক্স থেকে বেশি কিছু। আপনাকে অনেক ধন্যবাদ।